অন্যের ঘরের ঘরণী তুমি, প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। পুরনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরে নতুন মায়াকে, সেই মায়াতেই বেঁধে রাখো সংসারের প্রতিটা সদস্যকে। তবেই না হবে তোমার নারী জীবন সার্থক। স্বর্ণ ল্যাপটপে কাজ করছে, বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে মনোযোগ সহকারে কী যেন করছে। তাকে মনোযোগী দেখে শীতল টাকা নেওয়ার ধান্দায় দু একবার খোঁচালেও কাজের কাজ কিছুই হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেছে। শখ পড়ার টেবিলে চুপ করে বসে আছে, দৃষ্টি বইতে নিবদ্ধ থাকলেও পড়াতে মন নেই তার। মস্তিষ্কে নানান ভাবনা, মুখভঙ্গি শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে আহনাব ফোন করেছিল তাকে, বিয়েতে সম্মতি দিয়েছে শুনে ছেলেটা খুবই খুশি। মাত্রাতিরিক্ত খুশিতে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে, বারবার কথা আটকে আসছিল তার। কতবার শখকে ধন্যবাদ দিয়েছে সেও হয়তো জানে না। পছন্দের কাউকে পেলে এমনই হয় বুঝি, কি জানি। তার জীবনে এমন অনুভূতি কেউ আসেনি কখনো। ঘটা করে কাউকে ভালোবাসি বলা হয়নি, মন দেওয়া নেওয়াও হয়নি। সে বাবার রুম থেকে এসে পড়ার টেবিলে বসেছে। শখ নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি, কিন্তু মনের তোলপাড় বন্ধ হচ্ছে না। হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ পরে আহনাব চলে আসছে, হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারে সম্পর্ক নতুনভাবে জুড়বে, সম্বোধনে পরিবর্তন আসবে। এসব নানান কথা ভেবে শখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বর্ণের উদ্দেশ্যে বলল, আমার কি বিয়েটা করা উচিত স্বর্ণ? স্বর্ণ তাকালো না, শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত গতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না, বরং সময় নিয়ে হাতের গতি কিছুটা কমিয়ে সে ধীরে সুস্থে উত্তর দিল, উচিত। শখ বলল, কেন উচিত? স্বর্ণ বলল, তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে নিষ্ঠুর মানুষেরা তাদের বাঁচতে দেয় না। হয় নারী খেকোরা কলঙ্কের কালি লেপটে দেয়, নয়তো খুবলে খেয়ে পৃথিবী থেকে তাড়িয়ে বিতাড়িত করে। এই জন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার। মন ভরে কাঁদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহনাব ভাই নিঃশব্দে ভালো মানুষ, তাকে নিয়ে সংশয় রেখো না, বরং মেনে নাও। ভুলে যেও না শুদ্ধ সায়ন ভাইয়ের কলিজা আমরা তিন বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবে না তুমি। সেই ভাইরা যাত্রার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেবে না, তাই নিশ্চিন্ত থাকো। নিশ্চিন্তই আহনাব ভাইয়ের মাঝে বিশেষ বিশেষত্ব আছে বলেই তারা তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে। স্বর্ণের স্পষ্ট ভাষার স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যি অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো, তার মাথার উপর বড় ভাইয়া থাকতে এত ভয় কিসের? তার ভাইয়া তো আর পাঁচটা ভাইয়ের মতো না। এসব ভেবে সে মনমরা হয়ে বসে থাকলো না, বরং উঠে নিচে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ কেবল তাকিয়েই রইল। বাড়ির মূল ফটক দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটছে সাম্য, সৃজন আর শীতল। শাওন চৌধুরীকে বের হতে দেখে তিনজন ধরেছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। উনি ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ির গেটে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ওরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে প্রবেশ করলো। ইতিমধ্যে ওরাও জেনেছে শখকে আজ দেখতে আসবে। কিছুদিন পর তার বিয়েও হয়ে যাবে। তারপর শখ তাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আপু চলে যাবে ভেবে কষ্ট লাগলেও সুদর্শন দুলাভাই পাবে বলে ভীষণ খুশি তারা। আহনাবকে পছন্দ হয়েছে কিনা? ড্রয়িং রুমে সারাফাত চৌধুরী, সায়ন সহ বাড়ির তিন গিন্নি এসে বসেছে, বড়দের হাতে চায়ের কাপ। আহনাবরা নাকি লম্বা জ্যামে আটকে গেছে, একটু আগে ফোন করে তাই জানিয়েছে। সারাফাত চৌধুরী ফিরে আগে এক কাপ চা পান করেন, নয়তো ওনার মাথা ভার হয়ে থাকে। আহনাব চৌধুরীর জন্য শুধু চা না বানিয়ে সিতারা সবার জন্য বানিয়েছে। প্রতি সন্ধ্যায় তিন জায়ের চা না খেলে চলেই না। আহনাবদের বাড়িতে আসতে দেরি হবে। এই ফাঁকে বাড়ির সকলে এক দফা চা আড্ডা হয়ে যাবে। শখকে ডেকে তার হাতে একটা কাপ ধরিয়ে দিয়েছে সিমিন। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করেছেন তারা। এই দিন তাদেরও জীবনেও তো এসেছিল, বিধায় তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির তিনটে বিচ্ছু হৈ হৈ করতে করতে ড্রয়িং রুমে এলো। নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম। যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। বাটি আইসক্রিমে বাটি থেকে কয়েক বাটি আইসক্রিম নিয়ে সৃজন দিয়ে সূর্যের কাছে পাঠিয়ে দিল সিরাজ। সায়ন চায়ের কাপ রেখে ভাই বোনেদের থেকে এক কামড় করেই খাবেই। সাম্য, নায়ক নায়িকার চাচাতো ভাই, বলল, বড় আব্বু, শখ আপুকে অচেনা কারোর সাথে বিয়ে দিও না।
এই কথা শুনে সবার দৃষ্টি পড়ল সাম্যের দিকে। সবাইকে তাকাতে দেখে ভয় পেল না, ভরকালও না। সে ছোট থেকেই এমন, যখন যা বলতে চাইবে পুরো কথাটুকু শেষ করেই থামবে। তার অপর পাশের মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় সারাপাত চৌধুরী শুধালেন, কেন বাবা, দিলে কি হবে? শ্যাম্য বলল, আমরা তো আবু শ্বশুরবাড়িতে থাকবো না, ওরা যদি আবুকে মারে বকে। ছোট ভাইয়ের চিন্তা, বড় বোনের সেফটি নিয়ে। আহা, কি মধুর সম্পর্ক। কিন্তু শখ হাসিটা মিলিয়ে গেল। পুনরায় তার চোখের কোণে অশ্রু জমে গেছে। বুঝে ওঠার আগেই গাল বেয়ে অশ্রুফোঁটা গড়িয়ে গেল। সায়ন সেটা খেয়াল করে একবারে জবাবটা ধেই দিল, আমরা 4 ভাই আছি কি করতে? আমাদের বোনকে মারবে? এতই সোজা? শুধু মেরেই দেখুক না, ওদের ছাপার নস্কা চেঞ্জ করে দেব। শ্যাম্য বলল, তা না হয় দেব, কিন্তু। সায়ন বলল, আবার কি কিন্তু? কোনো কিন্তু না। শ্যাম্য বলল, 3 আপুকে বাইরে বিয়ে না দিয়ে অন্য একটা কাজ করি। আমি সগ আপুকে বিয়ে করি, তুমি স্বর্ণ আপুকে বিয়ে করো। শুদ্ধ ভাইয়া শীতল আপুকে বিয়ে করুক। তাহলে আপুরা এই বাড়িতেই থাকবে, কেউ বকতেও পারবে না, মারতেও পারবে না। সাম্যের হিসাব দেখে সকলের চক্ষু চড়ক গাছ। সিরাত তো ভীষণ খেয়েই ফেললেন। সিমিন গরম চায়ে ছ্যাঁকা খেয়ে ছোট চেপে বসে আছেন। সীতারা বেগম মুখ টেপে হেসে কিছু বলার আগেই শীতল নিজ শক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে সাম্যের গালে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব, নিজেরা ভালো ভালো বেছে নিয়ে আমাকে আপদ বিপদ দিবি, আর আমি মুখ বুজে তা মেনে নেব? কখনো না। দরকার হলে তার হাত কাটা কোনো ছেলেকে বিয়ে করবে, কিন্তু এই আপদ বিপদকে ঘাড়েও ঝুলাবে না। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলেই হতভম্ব। আপদ বিপদ কে? শুদ্ধ? এছাড়া কাকেই বা বলবে? শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী কেন জানি ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেই নিলেন, শুদ্ধ উপস্থিত থাকলে বেশ হতো। ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন? এসব ভেবে হাসি চওড়া করতে গিয়েও কোনো মতে নিজেকে সামনে নিলেন। সবার সামনে হাসা ঠিক হবে না ভেবে গলা খাকারি দিয়ে হাসি গিলে উনি চায়ের কাপে চুমুক দিলেন। কিন্তু ওনার অজানা রয়ে গেল সিঁড়ির মুখের শুদ্ধ দাঁড়িয়ে আছে, পুরো ঘটনা দেখছে, শুনছে। স্বর্ণ হাতের কাজ সেরে রুম থেকে বেরোতেই শুদ্ধর মুখোমুখি হলো, চোখাচোখি হলো। শুদ্ধ তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলেও অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাজা বোকামি। যা করেছিস শাহাদত চৌধুরী জানলে মঙ্গলজনক কিছু হবে না। তাই ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছে। স্বর্ণ শুনল, তবে পিছনে ফিরে তাকালো না, আর না কোনো জবাব দিল। শুদ্ধ যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে শুনে বোঝে, তবে কাউকে কিছু বলে না। এখন চুপ আছে মানে সামনেও চুপ থাকবে, এর গ্যারান্টি নিজেও দিতে পারবে না। সন্ধ্যার পরে আহনাফদের আসার কথা থাকলেও জ্যামে আটকে তারা এলো রাত 9:30টার দিকে। ড্রয়িং রুমে বসে বিয়ে আলোচনা করায় ব্যস্ত বড়রা। শখকে সাজানো হচ্ছে। শখ নিজেই সাজাচ্ছে বড় বোনকে। আহনাফ বাবা মা বড় বোনের পাশে বসে উসখুস করছে তখন থেকে। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে, নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সাজতে লাগে? আজ কি বিয়ে? তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভেতর কেমন ছটপট করছে। মেয়েটা কি জানে না, বুঝে না, নাকি তাকে বউ করা শাস্তি দিচ্ছে এভাবে? আহনাফের উসখুস ভাবটা শীতলের সে অবধি খেয়াল করেছে। দেখে হাসছে মিটিমিটি। আহা, কি ভালোবাসা! কি ভেবে শীতল দৌড়ে গিয়ে সিমিনের ফোন এনে চুপি চুপি বেশ কয়েকটা আহনাফের ছবি তুলল। সবাইকে দেখাতে হবে তার দুলাভাই কত সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখিয়ে শখের থেকে টাকা হাতাতে হবে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে সে ড্রয়িং রুমে এক করে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে শুদ্ধ আস্তে করে উঠে অদূরে দাঁড়ানো শীতলের পাশে দাঁড়ালো। তারপর নিচু কণ্ঠে বলল, রুমে যা শীতল। শীতল বলল, কেন? শুদ্ধ বলল, আমি বলেছি তাই। শীতল বলল, আপনি বললেই কি আমাকে শুনতে হবে? আপনি কি আমার বাপ চান? শুদ্ধ বলল, আমি তোর কি জান পরে বুঝাচ্ছি, আপাতত তুই রুমে যা। শীতল বলল, না, আমি থাকবো এখানে। আপুর সঙ্গে আমারও একটা হিল্লি হয়ে যা, আপনার অত্যাচার সহ্য হয় না আর। শুদ্ধ বলল, চেলাকাঠটা বোধ হয় সোফার নিচে রেখেছিলাম, তাই না রে? আবার চেলাকাঠ? ইস, প্রচুর লাগে। মারের কথা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে। তর্ক করলে সত্যি সত্যিই মেরে দিতে পারে। তাই সে বোকা বোকা হেসে বলল, ইয়ে মানে অনেক পড়া বাকি আছে, জায়গা। একথা বলে শীতল সামনের সেন্টার টেবিলের উপরে থাকা শুদ্ধর ফোন ওড়নার তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফোনের লক জানে সে, কিছুক্ষণ আগেই আর চোখে দেখেছে। মূল উদ্দেশ্য সেদিনের সিগারেট খাওয়া ছবিটা ডিলিট করে শুদ্ধর দুর্বলতা খুঁজে বের করা, যেটা দেখিয়ে শুদ্ধকে হুমকে দেওয়া যাবে। কিন্তু সেটা হবে না বোধহয়, কারণ যাওয়ার আগে শুদ্ধ হঠাৎ বলে উঠল, শুদ্ধ বলল, ফোনটা রেখে যা। শীতল বলল,
আমি কি আপনার চাকর, নাকি আপনি আমার মালকিন যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে? শুদ্ধ বলল, অহেতুক কথা বাড়াবি না, নয়তো থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব। শীতল বলল, মেরেই দেখুন, বড় আব্বুকে বলে আপনাকেও উচিত শিক্ষা দেওয়াবো আজ। চুপ থাকি বলে সাপের 5 পা দেখেছেন, তাই না? ড্রয়িং রুমে গেস্ট থাকায় শীতলের সাহস আজ আকাশচুম্বী। তার উপর বড় আব্বু উপস্থিত আছে, সে জানে বড় আব্বু উপস্থিত থাকাকালীন শুদ্ধর কোনো কিছু করবে না। এই সুযোগেই কোনো মতে ফোন হাতিয়ে ভাগতে হবে এখান থেকে। কিন্তু তার তর্ক করা দেখে শুদ্ধ তেড়ে যেতেই শীতল এক দৌড়ে মাঝ সিঁড়িতে উঠে দাঁড়ালো। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত। আশেপাশেও কেউ নেই। শুদ্ধ কাউকে ফোন ধরতে দেয় না, অর্থাৎ সে ফোনটা তাকে নিতেও দিবে না। এখন না নিলে চেক করাও হবে না। একবার যখন হাতে পেয়েছে, এই সুযোগ হাতছাড়াও করা উচিত হবে না। কথাখানা তার মস্তিষ্কে টোকা মারতে সে কোনো কিছু না ভেবেই জামার ভেতরে ফোনটা ঢুকিয়ে নিল। আপাতত এইটাই নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আজ যাই হোক, এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না, আর না নোংরামি করতে এগিয়ে আসবে। এইটুকু বিশ্বাস তারও আছে। এদিকে তার কাণ্ড দেখেই দাঁড়িয়ে পড়েছে শুদ্ধ। এই মুহূর্তে বাক্য হারাছে, বিস্ময়ে চোখে মুখে। কিছু বলার আগে শীতল এক দৌড়ে উপরে চলে গেছে। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ বের হবে না সে। শুদ্ধ আর এগোলো না, ঘুরে দাঁড়ালো। মাথার ভেতর ভনভন করছে তার। মেয়েটা দিন দিন এত পাজি হয়েছে বলার বাইরে। না, একে সভ্য করা যাবে না বোধহয়। কয়েক ধাপ এগোতেই হঠাৎ তার চোখে পড়ল সায়নের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হলো। শুদ্ধ খেয়াল করলো সায়ন হাসছে, ঠোঁট জুড়ে যেন উপহাসের হাসি। আবু সিদ্দিক, পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা। প্রায় 1 সপ্তাহ হয়ে অনাহারি তুমি। পেটে মরণ ক্ষুধা, খাবারের ঘ্রাণে জিভটা লকলক করছে তোমার। খাবার দেখে ক্ষুধাও মাত্রা দ্বিগুণ ছাড়িয়েছে। সেই মুহূর্তে কি করবে তুমি? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে, নাকি আগেই সর্বগ্রাহী এক থাপা বসাবে? ফোনের ওপর পাশের লোকটি পুরো কথা শুনে খ্যাক খ্যাক করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ! ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তিকর জাতীয় শব্দ করে মনে মনে বিশ্রী গালি ছুড়ল। কোনো মতে হাসি থামিয়ে ইয়াসিন নামের লোকটি এবার বলল, হা হা হা, তা ভদ্র মহাশয়ের নামটা কি যেন? আবু সিদ্দিক বলল, সোয়াইব চৌধুরী শুদ্ধ। ইয়াসির বলল, বুঝলাম, তা আপনাদের ভদ্রলোকেদের মাঝে আমার কি কাজ? আবু সিদ্দিক বলল, সায়েন্টিস্টকে তরপাতে দেখার স্বাদ জেগেছে মনে, খেয়ে দাও। ইয়াসির বলল, ছ্যা, কি বালছাল কন একলা, পোলা হইয়া পোলারে খামু? আমার রুচি এখনো এত নিচে নামে নাই স্যার, এই কাজ পারুম না, অন্যরে দিয়া খাওয়ান। আবু সিদ্দিক বলেন, তিনটেই কুমারী ফুল, দু ভাইয়ের জন্য কড়া নজরের কারণে ভ্রমণ ও তাদের কাছেও ঘেঁচতে পারেনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্ক লাগাও দেখি। ইয়াসির বলল, উফ, ইনটেক মাল, তা এরা সোয়াইবের কে? আব্বু সিদ্দিক বলল, বোন। ইয়াসিন বলল, ও, কিন্তু মাল সুন্দরী না হইলে মুড আসে না আমার। মুড না এলে কি খাওয়াই যায়? আমি আবার আধবেটা খাওয়ার ছেলে না, পছন্দ হলে পুরোটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। আবু সিদ্দিক বলল, তিনটেই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে। ইয়াসির বলল, নাম? আবুল সিদ্দিক বলল, শীতল। নাম শুনে ছেলেটার কল কেটে ফিচেল হাসলো। তারপর ফোনটা অদ্ভুত কায়দার 5 আঙুলের মাঝে ঘুরাতে ঘুরাতে মুখে উচ্চারণ করল, শীতল রানী, এবার আমি তোমায় খাবো। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বাজারে এসেছে স্বর্ণ। হাতে দুটো শপিং ব্যাগ, কড়া রোদে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মাঝারি সাইজের মোটা বিনুনিটা কাঁধের একপাশে অযত্নে ফেলে রাখা, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। সরু নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। কড়া রোদের তাপে ফর্সা দুগাল রক্তিম হয়ে ধারণ করেছে। শখের পরীক্ষা থাকায় আজ একাই আসতে হয়েছে তাকে, নয়তো ঝামেলার কাজে খুব একটা জড়ায় না নিজেকে। কতক্ষণ ঘুরে ঘুরে শীতলের জামার সঙ্গে ম্যাচিং করা ওড়না খুঁজে পাবে কে জানে। শুধু শীতলের নয়, সিরাত তার ব্লাউজ ফলস আর সীতারা দিয়েছেন দুটো শাড়ি কিনতে, হালকা কালারের মধ্যে। শাড়ি দুটো অভাবী দুঃখ এক মাঝবয়সী মহিলার জন্য। তাদের বড় মা প্রায় এভাবে দান করেন, এ নতুন কিছু নয়। এই দিক দিয়ে মহিলার মন মানসিকতা অনেক ভালো। সে বাজারে যাবে শুনে সিমিও সুরে সুরে জানিয়েছে নরম দেখে রুমে পরা একজোড়া স্যান্ডেল আনতে। কদিন ধরে ওনার এক পাট স্যান্ডেল পাওয়া যাচ্ছে না, তবে ধারণা করা যাচ্ছে ওই আকাম বাড়ির একমাত্র উড়নচণ্ডী কন্যা শীতলই ঘটিয়েছে।
কারণ সে ইঁদুর তেলাপোকা দেখলে স্যান্ডেল দিয়ে মারতে যায়, মেরে ক্ষান্ত হলেও ঠিক ছিল। কিন্তু না, সে ইঁদুর তেলাপোকা মেরে সে আবার রেখে আসে, তার উপর রাগ থাকে তার রুমের চিপায়। এটাই তার রাগের গোপন বহিঃপ্রকাশ বলা চলে। স্বর্ণ ঘুরে ঘুরে সবার জন্য কিছু কিনতে কিনতে দুপুর পেরিয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে খাবার খায় না সে, এখনও খাবে না। একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসবো, এসব ভেবে চিপাগলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ ব্যাগের ভেতরটা কেঁপে উঠল। ফোন ভাইব্রেট হচ্ছে দেখে সে ব্যাগ থেকে ফোনটা বের করে কানে ধরতেই সায়ন বলল, জান কোথায় রে তুই? স্বর্ণ বলল, বাজারে। সায়ন বলল, বাজারে কেন? স্বর্ণ বলল, কাপড় চোপড় কেনার ছিল। সায়ন বলল, কেনা শেষ নাকি না বাকি আছে? স্বর্ণ বলল, প্রায়ই শেষ। সায়ন বলল, আসবো নাকি? স্বর্ণ বলল, প্রয়োজন ছাড়া আসার দরকার নেই। সায়ন বলল, জান শোন না, আমার জন্য 2-3টে শর্ট প্যান্ট কিনিস, বইয়ের পছন্দ করা শর্ট পরার ফিলিংস জেনে রাখা দরকার। স্বর্ণ বলল, লাল, নীল, হলুদ নয়তো গোলাপি কালার আনলে চলবে। সায়ন বলল, তুই আনতে পারলেও আমিও পড়তে পারবো, পরে একেবারে তোর সামনে গিয়ে দাঁড়াবো। এখন যা ভালো মনে করিস আন, আমাকে সামলানোর দায়িত্ব তো তোরই, তাই না? স্বর্ণ বলল, অসভ্য। সায়ন বলল, ধন্যবাদ। আচ্ছা শোন না জান, বাসায় ফিরে আগে ইনবক্স চেক দিস, কাঙ্ক্ষিত সারপ্রাইজ আছে। স্বর্ণ বলল, তুমি কি বাসায়? সায়ন বলল, বাসায় থাকলে কি হবে, দৌড়ে এসে চুমি দিবি? স্বর্ণ বলল, ধরে নাও দিতাম। সায়ন বলল, বাসায় ছিলাম না, তবে এখনই যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয় জান, তোর চুমুই অপেক্ষায় আছি আমি। স্বর্ণ জবাব দিল না, খট করে কল কেটে দিল, নয়তো এই পাজি ছেলে কথা বাড়াতেই থাকতো। সে হাতের ব্যাগগুলো ধরে সামনে এগোতেই দৃষ্টি পড়ল একটি শাড়ির দিকে। ভীষণ সুন্দর শাড়িটি, কালো রঙা শাড়িটিতে গোল্ডেন পার। মেয়ে হলেও তার কেন জানি কেনাকাটার সাজগোজ খুব একটা পছন্দ নয়, যতটুকু না করলেই নয় ততটুকুই করে। কারণ তার মতে কেনাকাটার সাজগোজ শো অফ করা ছাড়া আরও অনেক কাজ রয়েছে মেয়েদের জীবনে। সাজগোজ নিয়ে পড়ে থাকলে সফল হয়ে স্বপ্ন ছোঁয়ার আশা এগোতে হবে না। যেখানে কষ্ট আছে, পরিশ্রম আছে, সেখানে সাফল্যও আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সে শাড়িটার দিক থেকে নজর সামনে এগিয়ে ফিরে এলো। শখকে শাড়িটা বেশ মানাবে, মূলত শখের কথায় মাথায় রেখে শাড়িটা কিনে নিল সে। সঙ্গে নিল ম্যাচিং ব্লাউজ, শখের চমৎকার গড়নের শরীরে শাড়িটি চমৎকার লাগবে। তাছাড়া এঙ্গেজমেন্টের গিফট হিসেবে কিছুই দেওয়া হয়নি বড় বোনকে। অথচ আহনাফ আর শখের এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেদিন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে 1.5 বছর পর বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বড়রা। ততদিনে শখের পাসপোর্ট ভিসাও রেডি হয়ে যাবে। অনুষ্ঠানের পরপরই আহনাফ শখকে নিয়ে চলে যাবে বাইরের দেশে। সেখানে গিয়েই শখ ডাক্তারি পাশ করবে। আহনাফ একথা জানালে সবার পছন্দ হয় প্রস্তাবখানা। শখ অভিমান করে সম্মতি জানায়। মেয়ে রাজি দেখে বড়রা আর কিছু বলে না, কারণ হাতে এখনও সময় আছে। এর মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে। মোট কথা ছেলে মেয়ে দুটো যেভাবে ভালো থাকে দু পরিবারই সেভাবে সিদ্ধান্ত নেবেন। এদিকে আহনাফের ছুটি শেষ, 2 দিন পর তার ফ্লাইট। প্রতিবার দেশে এসে যাওয়ার সময় খারাপ লাগা কাজ করলেও এবার যেন দ্বিগুণ খারাপ লাগছে তার। কষ্টও হচ্ছে, মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রেখে যাচ্ছে। কেন এমন হচ্ছে? শখের জন্য মাত্র কদিনেই সম্পর্ক, অথচ অনুভূতি হচ্ছে তাকে ছাড়া এই মুহূর্তেই বৃথা। এই সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে। আগের শখ আর স্বর্ণ একই রুমে থাকলেও এবার তাদের রুম আলাদা হয়েছে। আহানাব রাতবিরাতে ফোন দেয়, কত কথা থাকে দুজনের। বোনের সামনে কিছু কিছু কথা বলতেও অস্বস্তি হয়, লজ্জাও কাজ করে। অস্বস্তি থেকে বাঁচতে ফোন হাতে নিয়ে কখনো বাগানে যায়, কখনো ছাদে। ব্যাপারটা সিতারা সহ অনেকের নজরে পড়ে। পরে শুদ্ধ সরাসরি জানায় দু বোনের একজনকে নিচতলায় চলে আসতে। পরে শখ তপলাথবি সহ চলে আসে নিচতলায়। এখন স্বর্ণ তার রুমে একা, তাই তার কাজের ফায়দা উঠায় সায়ন। সে রাত বিলেতে যখন তখন স্বর্ণের রুমে চলে আসে, তারপর লাটসাহেব হয়ে আদেশের ফোয়ারা ছুড়ে। এই যান, পা জোড়া টিপে দে তো, মাথা টিপে দে, খেতে দে, আরও কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন আমার রুমে না আসতে, কিন্তু তার কথা শুনলে তো, বারণ করলে উল্টো জেদ ধরে আসে। নিত্যদিনের নানান ঘটনা ভাবতে ভাবতে শীতলের নাম্বার থেকে ফোন এলো। কল রিসিভ করে কানে ধরতেই শোনা গেল তার চঞ্চল কণ্ঠস্বর। শীতল বলল, এই আপু, আমার ওড়না পেয়েছো? স্বর্ণ বলল, না, খুঁজছি। শীতল বলল, আচ্ছা খুঁজো। আপু, আমার জন্য শাড়ি এনো প্লিজ। স্বর্ণ বলল, শাড়ি নিয়ে কি করবি? শীতল বলল, পরবো। আমি বাবাকে বলেছি, বাবা এক্ষুনি তোমাকে বিকাশ করে দেবে। স্বর্ণ বলল, আমি একটা শাড়ির ছবি পাঠাচ্ছি, দেখ এমন ধরনের নিবি কিনা। শীতল বলল, হুম। শখের জন্য নেওয়া শাড়িটা শীতলকে দেখাতেই শীতল লাফিয়ে উঠল। ভীষণ পছন্দ হয়েছে তার। আবদার জুড়ে বসলো 3 বোনের জন্য একই রকম শাড়ি কিনতে। 3 বোন একই রকম শাড়ি পরে একসাথে ছবি তুলবে।
কিন্তু দুর্ভাগ্যবশত কালো শাড়িটা স্টক আউট। অগত্যা শীতলের জন্য অনিয়ন কালার শাড়ি পছন্দ করল স্বর্ণ। তার ধারণা মতে এই শাড়িটি শীতলকে খুব সুন্দর লাগবে, ভীষণ আদুরেও লাগবে। বোনের কথা শুনে শীতল লজ্জা পেল, আবার বায়না ধরল শাড়ির সাথে পরার জন্য চুড়ি টিপ ম্যাচিং করে কিনে আনতে। স্বর্ণ বিরক্ত হলো, মেনে নিল ছোট বোনের আবদার। তারা কথা বলতে বলতে শাহাদাত চৌধুরী অ্যাকাউন্ট থেকে টাকাও চলে এলো। স্বর্ণ শাড়ি পরে না, এ অবধি দু একবার পরেছে, তবে পরলেও কয়েক মিনিট পরে খুলে ফেলেছে। শাড়িটারই পছন্দ না তার, কিন্তু শীতলের জেদের কাছে হার মেনে তাকেও একটা শাড়ি নিতে হলো। সে নিল ছাই রঙের সুতির শাড়ি। তারপর টুকটাক আরও কিছু কেনাকাটা করে কয়েক ধাপ এগোতেই কনকের মুখোমুখি পড়ল। কনক তাকে দেখেই হাসি হাসি মুখে বলল,